আজকে পদার্থবিদ্যার ক্লাস এবং আমরা আলোচনা করব হচ্ছে অভিকর্ষ সূত্র, মহাকর্ষণ জনিত ত্বরণ এবং মহাকর্ষ বল। এই তিনটা না আসলে দুইটা বিষয় নিয়ে, এবং দুইটাই খুব গুরুত্বপূর্ণ এই ফিজিক্সে। কারণ এই দুইটা বিষয় নিয়ে কিন্তু অনেক কিছুই আবিষ্কার হয়েছে, বা আমাদের রিয়েল লাইফে এই দুইটা টার্মের উপরে অনেক কিছুই চলছে আর কি। তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখি প্রথমে অভিকর্ষ সূত্রটা কি, এবং বলে রাখি যে অভিকর্ষ সূত্র এটা কিন্তু সে আইজ্যাক বিজ্ঞানী আইজ্যাক নিউটনেরই দেওয়া। সেই মাথার উপর যে আপেল পড়ার কাহিনী থেকেই আর কি ওনার এই সূত্রটা তিনি দিয়েছেন। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে দুইটা জিনিস পেলাম কিন্তু। এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তিনটা জিনিস পেলাম। এবং এ বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। চারটা জিনিস আছে আমার সূত্রে। তাহলে একটা একটা করে আমরা বুঝি। এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। ধরি দুইটা বস্তুকণা মানে পৃথিবীর উপস্থিত। ধরেন যে আপনাদের কেউ একজন আমার কাছাকাছি আমি দেখতে পাচ্ছি বসে আছেন, এখানে না কিন্তু ভার্চুয়ালি না, মানে কাছাকাছি কোথাও বসে আছেন দেখতে পাচ্ছি সরাসরি। সেক্ষেত্রে যদি আমি এখন এই দুইজনের মধ্যে, আমি এবং আপনি, এই দুইজনের মধ্যে চিন্তা করি, তাহলে এই কথাটার অর্থ হচ্ছে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এখন এটা হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে বললাম যে আমরা দুজন এভাবে, সেটা জড় বস্তু হোক মানে জীব হোক যাই হোক না কেন, তিনি বলছেন যে প্রতিটা বস্তুকণাই হচ্ছে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা গেলো প্রথম পার্ট। সেকেন্ড পার্ট, এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে হচ্ছে এই যে দুইটা বস্তু আকর্ষণ করছে একে অপরকে নিজের দিকে, বলা হচ্ছে এই আকর্ষণ বলের মানটা হবে বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এখন ধরি দুইটা বস্তুকণা যারা একে অপরকে আকর্ষণ করছে, যদি দুইটা বস্তুকণার ভর m1 এবং m2 হয়, তাহলে বলা হচ্ছে ওই আকর্ষণ বলের মানটা হবে দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে দুইটার ভর তো আমি বললাম যে m1 এবং m2, তাহলে m1 ইন্টু m2, m1 ইন্টু m2 এই আকর্ষণ বলের মান। তার মানে আকর্ষণ বলটা যদি f হয়, তাহলে f সমানুপাতিক m1 m2। এটা হচ্ছে এই সেকেন্ড পার্টের অর্থ। এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুইটা বস্তুকণা যে বললাম m1 এবং m2 ভরের দুটো বস্তুকণা, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় d, তাহলে বলা হচ্ছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ হবে কি d স্কয়ার। আর ওই কে কে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওই আকর্ষণ বলের মান। তার মানে f সমানুপাতিক হবে 1 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে দেখেন এই থার্ড পার্ট পর্যন্ত কি পেলাম? থার্ড পার্ট পর্যন্ত আমরা ম্যাথমেটিক্যালি পেয়েছি দুটা জিনিস। একটা হচ্ছে f সমানুপাতিক m1 ইন্টু m2, ওই যে ভরের গুণফলের সমানুপাতিক। আর তারপরের পার্টটাতে পেলাম f সমানুপাতিক 1 ডিভাইডেড বাই d স্কয়ার। এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার মানে ওই যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করবে, তাদের কেন্দ্র বরাবর এই আকর্ষণ বল F কাজ করবে। তাহলে এখন যদি আমরা সম্মিলিতভাবে বলি এই অভিকর্ষ সূত্রটাকে, তাহলে আমরা পাচ্ছি আলাদা আলাদাভাবে বলল হচ্ছে F সমানুপাতিক m1 m2 এবং F সমানুপাতিক 1 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন সম্মিলিতভাবে লিখলে আসবে F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার, এটা আসবে সম্মিলিতভাবে। তো এটাই হচ্ছে যে নিউটনের দেওয়া
অভিকর্ষ বলের যে সূত্র, এটাই গাণিতিক রূপ হবে F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন আমরা দেখি যে অভিকর্ষজ ত্বরণ কি। আমরা তো বলটা জানতে পারলাম F, কিন্তু ত্বরণটা কি হবে? পৃথিবী ও অন্য যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে অভিকর্ষজ বল বলে। মানে পৃথিবী এবং অন্য যেকোনো বস্তু। আমি কিন্তু সূত্রটা বলেছি পৃথিবীর উপরস্থিত বা মহাবিশ্বের যেকোনো ২ টা বস্তু কণা নিয়ে বলছি। এখন বলা হচ্ছে যে যদি এমন হয় যে একটা বস্তু হচ্ছে পৃথিবী আর আরেকটা হচ্ছে পৃথিবীর উপরস্থিত অন্য যেকোনো একটা বস্তু। তাহলে এই ২ টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটাই হচ্ছে অভিকর্ষ বল। আর নিউটনের এই যে ২য় সূত্র অনুযায়ী বল প্রয়োগে বস্তুর ত্বরণ হয়। কারণ আমি যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে থাকি, পরপর বল প্রয়োগ করতে হবে। মানে একই হারে বল প্রয়োগ করলে কিন্তু ত্বরণ হবে না। তখন এটা হয়ে যাবে ওই যে সুষম বেগে চলমান বস্তু। কারণ আমার বল যদি বৃদ্ধি না পায় তাহলে তো ওই গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পাবে না। একই বেগে সে চলতে থাকবে। সেজন্য আমার প্রযুক্ত বলটা আস্তে, আস্তে বাড়তে হবে। এবং এটাই আবার নিউটন বলে গেছে যে কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমি বেগ যদি প্রযুক্ত যে বেগ বা বল এটা মানে সরি প্রযুক্ত যে বল ওটা যদি আমি বাড়াতে থাকি তখন হচ্ছে গতিশীল বস্তুর বেগটা বৃদ্ধি পেতে থাকবে। আর কোন গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এটাও আমরা কিন্তু পড়েছি। এখানে নিউটন এটাই বলছে যে বল প্রয়োগে বস্তুর ত্বরণ হয়। সুতরাং অভিকর্ষ বলের প্রভাবেও ত্বরণ হবে। তার মানে হচ্ছে ওই যে বললাম একটা হচ্ছে পৃথিবী আর আরেকটা হচ্ছে অন্য যেকোনো বস্তু। তাহলে পৃথিবীর আকর্ষণ বল আছে। এবং পৃথিবীর আকর্ষণ বলের কারণে অন্য একটা বস্তু কি করবে? পৃথিবীর প্রতি আকৃষ্ট হবে এবং সে পৃথিবীর দিকে ছুটে আসবে। এবং যে কারণে ওই যে আমরা যদি উপরের দিকে কোনো ঢিল ছুঁড়ে দিই তাহলে আ ওইটা কি হয়? আবার নিচে ফিরে চলে আসে। এবং গাছ থেকে এটা আপেল না। যেকোনো ফলেই গাছ থেকে উপরের দিকে যাবে না। আসলে সে নিচের দিকেই পড়ে যাবে। তার কারণ হচ্ছে যে পৃথিবী তো তার নিজের দিকে আকর্ষণ করছে। ওই আকর্ষণ বল যেহেতু প্রতিটা বস্তুর উপর ক্রিয়াশীল, কাজেই ওই প্রতিটা বস্তুই কিন্তু পৃথিবীর দিকে আ ছুটে আসতে চাইবে ওই বলের প্রভাবে। এবং আ এই পৃথিবীর যে অভিকর্ষজ বল, এই অভিকর্ষজ বলের প্রভাবে যখন আ একটা বস্তুর ত্বরণ সৃষ্টি হবে তখন তাকেই বলা হবে অভিকর্ষজ ত্বরণ। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো ত্বরণ জানি যে একটা গতিশীল বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি এবং বল যদি প্রযুক্ত বলটা যদি বৃদ্ধি পায় তাহলে ওই গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পাবে এবং সেই কারণে ত্বরণ হবে। কিন্তু এখানে মানে পৃথিবী যে আকর্ষণ করতেছে, বস্তু পৃথিবীর দিকে ছুটে আসতেছে, এতে আবার ত্বরণ কি করে হবে? মানে তার উপর কে বল প্রয়োগ করছে? আর তা আসলে তার উপর তো প্রযুক্ত বলটা হচ্ছে পৃথিবীর ওই যে অভিকর্ষজ বল। এখন এটা বেগটা বৃদ্ধি পাবে কি করে? আসলে একটা বস্তু যত উপরে থাকবে, তত সে নিচের দিকে পড়ার সময় তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি যে, ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার উপরে একটা বস্তু যদি ধরি আছে, ওখান থেকে বস্তুটা ভূপৃষ্ঠে পড়া পর্যন্ত যে বেগে পড়বে, যদি বস্তুটা ১০০ মিটারের জায়গায় ২০০ মিটার উপরে থাকে, সে কিন্তু ওই ভূপৃষ্ঠের কাছাকাছি আসার সময় তখন তার বেগটা আরো বেশি বেড়ে যাবে। তার মানে যত উপরে থাকবে একটা বস্তু তত নিচের দিকে নামতে, নামতে তখন তার বেগ আরো বেশি বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে আরেকটা কি? যে পৃথিবীর যে অভিকর্ষজ বল, এই বলের যে কার্যকারিতা আ এটা তো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাজ করে। তার মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এই অভিকর্ষজ বল কাজ করে। যে কারণে ওই বস্তুটা উপরের কোনো একটা বস্তু যদি পৃথিবী পৃষ্ঠের যত কাছাকাছি আসবে, তত মানে বলটা তো আরো বেশি কাজ করবে। পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবে, তত বলের মানে কার্যকারিতাটা একটু কমে যাবে। যে কারণে উপরের দিকে বস্তুর যে বেগ হবে, যত নিচের দিকে নামতে থাকবে তত বস্তুর বেগটা আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ অভিকর্ষজ বলের শক্তিটা বাড়তে থাকবে। তো
তো এটা একটা স্ট্যান্ডার্ড মান আছে। এই মানটা হলো এটা পরীক্ষালব্ধ যে অভিকর্ষজ ত্বরণ এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং আহ, এটাকে প্রকাশ করা হয় স্মল জি দ্বারা জি স্মল জি দ্বারা। এখন দেখেন অভিকর্ষজ ত্বরণ আবার আপনারা এমনি ত্বরণও করেছেন, হয়তো আপনাদের কাছে একটু এখন ঝামেলা মনে হতে পারে যে ত্বরণ আবার অভিকর্ষজ ত্বরণ মানে কি পার্থক্য আছে নাকি? হ্যাঁ আছে। সেটা হলো এমনি যে কোনো গতিশীল বস্তু ত্বরণ হবে ভূপৃষ্ঠের উপর চলমান বা গতিশীল একটা বস্তু যেটা ভূপৃষ্ঠের উপর চলছে, এটার ক্ষেত্রে হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর যখন কোন একটা পড়ন্ত বস্তু হবে মানে উপর থেকে নিচের দিকে পড়ছে সেক্ষেত্রে হবে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমার মনে হয় আপনাদের দুইটা টার্ম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মানে ত্বরণ কোনটার ক্ষেত্রে হয় আর অভিকর্ষজ ত্বরণ কোনটার ক্ষেত্রে হয়। তার মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হবে অভিকর্ষজ ত্বরণ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ যেটা উপর থেকে নিচে পড়বে। আর ভূপৃষ্ঠের উপরে চলমান ওই ধরনের বস্তুর ক্ষেত্রে হবে শুধু ত্বরণ। এবং ভূপৃষ্ঠের উপর চলমান বস্তুর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় স্মল এ বা ছোট হাতের এ, আর অভিকর্ষজ ত্বরণকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। এখন স্মল জি এর ভূপৃষ্ঠের উপর চলমান যে ত্বরণ ওইটার নির্দিষ্ট কোনো মান নাই, ওটা নির্ভর করবে হচ্ছে গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বলের কারণে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণেই ওটা ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড মান বের করা হয়েছে যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন একটা ব্যাপার আছে, এই মানটা যেমন ভূপৃষ্ঠ থেকে উপর থেকে একটা পড়ন্ত বস্তু, আমরা বলছি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ। এখন বস্তুটা ধরলাম যে 300 মিটার উপর থেকে পড়া শুরু করলো নিচের দিকে, এখন 300 মিটার থেকে উপর থেকে যখন পড়া শুরু করলো সে 100 মিটার নিচে যখন আসলো মানে তখনও ভূপৃষ্ঠ 200 মিটার উপরে আছে, ওই মুহূর্তেও কিন্তু এটা ত্বরণ পাওয়া যাবে। আবার ঠিক ভূপৃষ্ঠ স্পর্শ করার আগে 50 মিটার উপরে যখন থাকবে তখনও ত্বরণ পাওয়া যাবে। তাহলে এখন প্রশ্ন হলো এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই অভিকর্ষ ত্বরণ এটা কোথাকার ত্বরণ, এটা কোন জায়গায়? এটা কি মানে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে না 150 মিটার উপরে না 120 মিটার উপরে, কোথায় এই ত্বরণটা কোথায় থাকবে? মানে কোথায় এই মানটা পাওয়া যাবে? আসলে এই মানটা পাওয়া যাবে ভূপৃষ্ঠের উপর। ভূপৃষ্ঠের উপর অভিকর্ষজ ত্বরণের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি একটু আগে একটা কথা বলছিলাম ওই যে অভিকর্ষজ ত্বরণের বলের সংজ্ঞা দিতে গিয়ে যে যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠা যায় তত ওই অভিকর্ষজ বলের মান কমতে থাকে, কাজে সেখানে ত্বরণও কম হবে। তাহলে প্রশ্ন হলো যে ভূপৃষ্ঠে যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে সে 100 মিটার উপরে কত হবে? কত হবে এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বের করা যাবে, কিন্তু এটুকু বলি যে ভূপৃষ্ঠে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবেন তত ওই অভিকর্ষজ ত্বরণের মানটা কমতে থাকবে। কত থেকে কমতে থাকবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার থেকে কমতে থাকবে, মানে কম হবে। আবার একইভাবে আপনি যদি ভূপৃষ্ঠ থেকে মানে মাটির নিচের দিকে যেতে থাকেন তখন ত্বরণের মান কি হবে? তখনও কিন্তু কমতে থাকবে। এবং পরীক্ষালব্ধ মান হচ্ছে যদি পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যান তখন অভিকর্ষ ত্বরণের মান 0। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবেন তত অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকবে এবং ভূপৃষ্ঠ থেকে যদি পৃথিবীর অভ্যন্তরে যেতে থাকেন সেখানে ত্বরণের মান কমতে থাকবে। এবং পৃথিবীর কেন্দ্র হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান 0। এখন বলতে পারেন তাহলে উপর দিয়ে কোথায় গেলে 0 হবে? সেটা হচ্ছে 36,000 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে গেলে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান 0। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি 36,000 কিলোমিটার ক্রস করে যেতে পারেন তাহলে সেখানে গেলে আপনি আর নিচের দিকে পড়বেন না, আপনি ভাসতে থাকবেন, বাতাসে ভাসতে থাকবেন সেই আলিপ লালার মতো, আলিপ লালার যে জিনগুলার মতো, যে বাতাসের মধ্যে ভাসতে পারবেন সেখানে 36,000 কিলোমিটার উপরে যখন যাবেন। কারণ হচ্ছে এই পৃথিবীর অভিকর্ষজ বল
36,000 কিলোমিটার পর্যন্ত, উপরের দিকে 36,000 কিলোমিটার পর্যন্ত কাজ করে। তারপরে আর কিন্তু অভিকর্ষ বলের কার্যকারিতা নাই। তো যেহেতু অভিকর্ষ বলের কার্যকারিতা নাই, সেহেতু ওখানে আপনি যদি পৌঁছে যেতে পারেন, তাহলে তো আর নিচে পড়ার কোনো সুযোগ নেই। আপনি পড়বেন না। আপনি ওখানে ভাসতে থাকবেন। তো আ আমি এখন একটা কথা আ বলব। এটা মানে আমি কি বলতে চাচ্ছি যে, এমন না যে মানে আমার ক্রেডিট নিচ্ছি অথবা একজন বিজ্ঞানীকে ছোট করতে চাচ্ছি, তা না। মানে এ যাবৎকালে যত বিজ্ঞানী আসছেন, প্রত্যেকেরই অবদান আছে এবং আ প্রত্যেকেই কোনো না কোনো কিছু তো মানে আবিষ্কার করে দিয়ে গেছেন। এবং তার পরবর্তীতে দেখা গেছে যে ওই আবিষ্কারগুলা নিয়ে আবার পরবর্তী কেউ হয়তো আরো গবেষণা করে আ হয়তো আরো বেশি কিছু বের করেছেন। আবার অনেকে দেখা গেছে আগের আবিষ্কারের কিছু সীমাবদ্ধতা, ভুল শব্দটা শুনতে খারাপ শোনায়, সীমাবদ্ধতাও বের করেছেন। আপনারা হয়তো যদি এখানে সায়েন্সের আ স্টুডেন্ট থেকে থাকেন কেউ, তাহলে নিশ্চয়ই আপনারা নিচের ক্লাসেই পড়বেন যে ওই যে আ ইয়েতে রসায়নে রাদারফোর্ডের আ পরমাণু মডেল, বোরের তত্ত্ব, এই যে এগুলোর মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা বা ওখানে বইতে ভুলও লিখছে যে কিছু ভুল পাওয়া গেছে। ভুল পাওয়া গেছে মানে কি? উনারা যেটা আবিষ্কার করেছে পরবর্তীকালে দেখা গেছে যে না আসলে এই তত্ত্বটা একেবারে শতভাগ ঠিক না। মানে ওখানে হয়তো আরো গবেষণায় দেখা গেছে না এটা শতভাগ ঠিক না। এটার কিছুটা ব্যতিক্রমতা আছে। তো এটা মানে দোষের কিছু না। বা এটা দিয়ে আবার এটা বলা যাবে না যে, না ওই সায়েন্টিস্টরা হচ্ছে পুরা ভুল বা ওরা সায়েন্টিস্ট না। এটা বলা যাবে না। উনাদের অবশ্যই অবদান আছে এবং উনাদের দেওয়া তত্ত্ব বা আবিষ্কারকে ধরেই হচ্ছে পরবর্তীকালে হয়তো আরো কেউ গবেষণা করে আরো নতুন কিছু বের করতে পারছেন বা যদি সেখানে কোনো সীমাবদ্ধতা থাকে সেটা বের করে আবার শুদ্ধ কিছু একটা দিতে পেরেছেন। আমি যেটা আসলে সব কথা যে সামারি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই নিউটন কিন্তু একজন সেরা বিজ্ঞানী এবং নিউটনের এই দেওয়া তত্ত্ব অনুসারে মানে এই যে অভিকর্ষজ বলের মানে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই তত্ত্ব অনুসারে আ আমরা যারা সায়েন্সে বা ফিজিক্স রিলেটেড যদি কোনো কাজ করতে যাই, তাহলে দেখা গেছে আমরা অলওয়েজ সব জায়গায় জি এর মানটা কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরেই আমরা ম্যাথ করি। কিংবা যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, মানে যারা এই যে পাইলট-টাইলট হয় বিমান ঠিকঠাক করার কাজ করে। মানে ওই রিলেটেড যারা কাজ করে, ইভেন যারা মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়ে, উনাদেরও কিন্তু এই ধরনের কিছু রিলেটেড মানে পড়াশোনাতে কাজ করতে হয়। তো ওই সমস্ত সব ক্ষেত্রেই দেখা গেছে এই যে জি এর মানটা কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। যেহেতু নিউটনের আবিষ্কৃত এটা, সেজন্য। কিন্তু আমার যে মতামত, আমার মতামতটা হচ্ছে নিউটনের কথা অনুসারে বা তার তত্ত্ব অনুসারেই কিন্তু এই যে এতক্ষণ বললাম আমি বকবক করে যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে আস্তে অভিকর্ষজ বলের মান কমতে থাকে এবং এট দ্য সেম টাইম অভিকর্ষজ বল যেহেতু কাজ কম করে, ওই অভিকর্ষজ ত্বরণের মানও কিন্তু কমতে থাকে। এবং একইভাবে আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে যেতে থাকলে পৃথিবীর কেন্দ্রে এসে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়ে যায়। আবার উপরেরটাও কিন্তু আমি বলে দিছি যে ৩৬,০০০ কিলোমিটার পর্যন্ত অভিকর্ষজ বল কাজ করে বা অভিকর্ষজ ত্বরণ কাজ করে। ৩৬,০০০ কিলোমিটার ক্রস করলে কিন্তু অভিকর্ষজ বলও কাজ করে না বা সেখানে অভিকর্ষজ ত্বরণ শূন্য। এটা কিন্তু একেবারে সত্যি কথা। এবং এটা তো সব প্রমাণ আছেই। তো সেই মানে আমি ধরেই বলছি, তাহলে ওই যে বললাম যে মেরিন ইঞ্জিনিয়ারিং হোক কিংবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক বা ফিজিক্স রিলেটেড যে ধরনের কাজ করা হয়, সব জায়গায় কিন্তু জি এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। এখন ধরেন একটা বিমান ক্রাশ করলো। বিমানটা নিশ্চয়ই ভূপৃষ্ঠে চলতেছিল না। এটা উপরে চলমান অবস্থায় ক্রাশ করলো। তাহলে ওখানেও যদি ম্যাথ করা হয় বা একটা বিমান থেকে একটা কিছু ছেড়ে দেয়, সেখানেও কিন্তু জি এর মান ধরা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তাই আমার মতামত হচ্ছে যে এটা হচ্ছে ভুল। তার কারণ যে ভূপৃষ্ঠ থেকে যদি আপনি ১০০ মিটার উপরেও থাকেন, সেখানে তো জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার পাওয়া যাবে না। সেখানে একটু হইলেও কম পাওয়া যাবে। এবং এভাবে ৩৬,০০০ কিলোমিটার
পর্যন্ত আপনি উপরের দিকে গেলে 36,000 কিলোমিটার ক্রস করলে কিন্তু সেখানে জি এর মান 0। তো সো বাট এই জিনিসটা মেনটেন করা হয় না। সব জায়গায় কিন্তু জি এর মানটা এটাই ধরা হয়। তো আমি মনে করি আমার যেটা মতামত যে এই জায়গাতে একটু মিস্টেক আছে। যাই হোক, তারপরেও আমরা মানে আইজ্যাক নিউটনকে সেলিউট জানাই। উনার আবিষ্কারের বা উনার অবদান যথেষ্ট। যাই হোক, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সমীকরণটা কি আমরা দেখি। ওই যে প্রথম যে সূত্রটা ওনার দেওয়া, এবং আমি ওখানে বলছিলাম যে সূত্রটা দুইটা পার্ট থেকে সম্মিলিতভাবে আমরা পেয়েছি এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, অর্থাৎ দুইটা বস্তুর আহ, যে ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই সম্মিলিতভাবে আসতেছে এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। m1 m2 কি? m1 m2 হচ্ছে দুইটা বস্তুর ভর। এখন এখানে যদি আহ অভিকর্ষজ মানে ওই সূত্রটা বলা হচ্ছে পৃথিবীর উপরস্থিত অন্য যে কোনো দুটো বস্তু, কিন্তু আমরা অভিকর্ষজ বল বা ত্বরণ নিয়ে যখন কথা বলতেছিলাম তখন কিন্তু ওই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে অন্য যে কোনো একটা বস্তু। মানে আপনারা কিন্তু এই জায়গাটা একটু ক্লিয়ার থাকবে, হ্যাঁ? তো সেই সেন্সে তখন জি এর ফর্মুলাটা পাওয়া যাচ্ছে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম। এখানে ক্যাপিটাল জিটা হচ্ছে গ্রেভিটেশন, গ্রেভিটেশন যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক। আর এমটা হচ্ছে বড় এম, তো এটা হচ্ছে পৃথিবীর ভর। আর আর স্কোয়ার মানে হচ্ছে আসলে ওই যে আমরা নর্মাল সূত্রটাতে কি বলছিলাম, ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে কি? ডি হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স। আর এখানে আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কেন? পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বা পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা, এটাই তো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে একটা বস্তু, মনে করেন আপনি বা আমি বা যে কোনো একটা গাড়ি, ওটা পৃথিবীর পৃষ্ঠে আছে। তাহলে তার মানে আমরা বলছি যে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। তাহলে পৃথিবীর আকর্ষণ বলটাকে হিসাব করা হয় তার কেন্দ্রবিন্দু থেকে। যেহেতু একটু আগে কিন্তু আমি এই কথা বলছিলাম, ওই যে আহ, মানে নিউটনের কথা অনুসারে এই বল বস্তুদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে দূরত্বটা হিসাব করা হবে কিভাবে? পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর পৃষ্ঠে মানে অবস্থিত যে কোনো একটা বস্তু দূরত্ব। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা কি আসলে? পৃথিবীটাকে যদি একটা বৃত্ত হিসেবে চিন্তা করেন, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে ওই ব্যাসার্ধকে প্রকাশ করা হয়েছে আর দিয়ে। তাহলে ওই যে সূত্রটা হচ্ছে কি, যে মধ্যবর্তী দূরত্বের বর্গ, তাহলে কি হবে? আর স্কোয়ার, তার ব্যস্তানুপাতিক, এই জন্য 1/r²। এই সম্মিলিত ভাবে আসছে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আসলে জি এম গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু এম মানে পৃথিবীর ভর। এখানে যদি পৃথিবী না হয়ে দুইটাই অন্য যে কোনো দুটো বস্তু হতো, তাহলে আসতে হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই আর এর জায়গায় ডি স্কোয়ার। আর এই ছোট জিটা হয়ে যেত তখন এফ। মানে ওই এফ বা এ, এই ত্বরণটা হচ্ছে পৃথিবীর উপস্থিত অন্য যে কোনো দুইটা বস্তুর জন্য যে ত্বরণ, সেই ত্বরণ। আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই জন্য স্মল জি দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে একটা বস্তু হচ্ছে পৃথিবী, আর একটা বস্তু হচ্ছে পৃথিবীর উপস্থিত বা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত অন্য যে কোনো একটা বস্তু। এবং এই জন্য সূত্রটা ওই যে এখানে ছোট জির জায়গায় এফ ইকুয়াল টু m1 m2 জায়গায় হয়ে গেছে বড় জি, বড় এম। বড় জি মানে হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ধ্রুবক, আর বড় এম হচ্ছে পৃথিবীর ভর। আর আরেকটা হচ্ছে ডিভাইডেড বাই ডি স্কয়ারের জায়গায় হয়ে গেছে আর স্কয়ার। ডি মানে দূরত্ব, এখানে হচ্ছে দূরত্ব মানে কি, তার আসলে পৃথিবীর কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ, সেই জন্য আর স্কয়ার। এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি এর সূত্র। এবং এই সূত্র থেকেই কিন্তু মূলত এই যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার পাওয়া গেছে। কিভাবে পাওয়া গেছে? এই যে ক্যাপিটাল জি যেটা, এটার কিন্তু পরীক্ষালব্ধ মান আছে। এবং এম যেটা মানে পৃথিবীর ভর, এটাও কিন্তু মান আছে। আর পৃথিবীর ব্যাসার্ধ, এটারও মান আছে। এই মানগুলো এখানে বসালেই দেখা যাবে ক্যালকুলেটিভ মানটা চলে আসবে, ছোট জি এর মানটা চলে আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এই কারণে কিন্তু আমি ওই যে একটু আগে বললাম যে আসলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার
এই মানটা কিন্তু ভূপৃষ্ঠের উপরের মান। দেখেন আমরা কিন্তু এখানে ওই যে দূরত্ব তো ধরলাম কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, তাহলে তো এটা ভূপৃষ্ঠের উপরের মান। তাহলে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উপরের কোনো বস্তু হয়, সেখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না, সেখানে আর একটু কম হবে। যত উপরে উঠবেন তত কম হবে, এবং 36,000 কিলোমিটার ক্রস করলে তখন জিরো হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি নিচের দিকে যদি নামতে থাকেন, তখনও কমতে থাকবে, কেন্দ্রে গেলে শূন্য হয়ে যাবে। এবং সেই সেন্সে আমি বলছি যে এই জায়গাতে একটু নিউটনের মানে এই যে নিউটনের জি এর ইয়েতে কারেকশন লাগবে আর কি। যাই হোক, এখন কি কি কারণে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয়? এই যে জি এর মানটা কেন পরিবর্তন হয়? আমি তো বললাম যে উপরের দিকে উঠলে কমবে, আবার নিচের দিকে মানে পৃথিবীর অভ্যন্তরে গেলেও কমতে থাকবে। কিন্তু এটা কেন হবে? এটা তো একটা লজিক লাগবে। এই যে লজিক গুলো হচ্ছে এই, পৃথিবীর আকৃতির কারণে। পৃথিবী কি সুষম গোলক? আপনারা উত্তর দেন। আমরা তো বলি পৃথিবী গোল। পৃথিবী কি সুষম গোলক? জি স্যার। পৃথিবী কি সুষম গোলক? আমরা তো বলি পৃথিবী গোল। পৃথিবী কি সুষম গোলক? জি স্যার, গোল। না, সুষম গোলক কিনা? আমার প্রশ্নটা হচ্ছে পৃথিবী কি সুষম গোলক? তা বুঝতে সুষম পারছি। সুষম শব্দটার অর্থ বোঝেন কিনা? না স্যার, বুঝতে পারছি না স্যার। সুষম মানে হচ্ছে যেটা সমানভাবে গোল। তো আমার প্রশ্নটা হলো যে পৃথিবী কি সুষম গোলক? হ্যাঁ স্যার, সমানভাবে গোলক। না, পৃথিবী সুষম গোলক না। পৃথিবী হচ্ছে একটু চ্যাপ্টা, কমলা লেবুর মতো। আপনারা আচ্ছা বিভিন্ন স্যার। ইয়েতে ছবিতে দেখেন না? পৃথিবী কিন্তু একটু চ্যাপ্টা। পেটের দিকটা একটু চওড়া। আর উপরের নিচে হচ্ছে একটু চ্যাপ্টা না? কমলার মতো? জি স্যার, জি। নাকি ফুটবলের মতো গোল? না যদি স্যার, পুরোপুরি একটা কনফিউশন থাকে, যদি কনফিউশন থাকে আপনারা যেকোনো ওই মানচিত্র বা ইয়াতে পৃথিবীর ইয়েটা দেখবেন। দেখবেন যে পৃথিবীটা হচ্ছে কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা। এটার অর্থ কি? এটার অর্থ যে এটা কিন্তু সুষম গোলক না। সুষম গোলক হচ্ছে ফুটবল। একদম চতুর্দিকে সমান গোল। মানে আপনি যদি কেন্দ্র থেকে দূরত্ব মাপেন, তাহলে একটা ফুটবলের চতুর্দিকে দূরত্ব সমান। মানে বৃত্তের মতো। কিন্তু পৃথিবী কিন্তু বৃত্তের মতো না। পৃথিবী কিন্তু কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা উপরে আর নিচে। তো এই যে কমলা লেবুর মতো চ্যাপ্টা, এই কারণে জি এর মান কিন্তু সব জায়গায় সমান হবে না। কেন সমান হবে না? এখন আপনারা বুঝতে পারার কথা। কারণ হচ্ছে জি এর মানটা তো নির্ভর করতেছে দূরত্বের উপর। তাহলে কেন্দ্র থেকে যদি আপনি পৃথিবীর পেট বরাবর দূরত্ব মাপেন, তাহলে যে দূরত্ব পাওয়া যাবে, আপনি যদি উপরের মানে নিচে দূরত্ব মাপেন কেন্দ্র থেকে, তাহলে কি একই দূরত্ব পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। উপরের নিচে কেন্দ্র থেকে দূরত্ব কম। কিন্তু আপনি যদি দুই পাশে দূরত্ব মাপেন, ওইটা পাওয়া যাবে বেশি। তাহলে আহ, এ- মানে যেটা আমি বলতে চাচ্ছি, আপনারা কি এই ভূগোল ভূগোল বা সমাজের যে ভূগোল পাঠ নিচের ক্লাস এগুলো পড়ছেন যে বিষুবরেখা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আপনারা সমাজে ভূগোলের একটা পাঠ থাকে, ওখানে বিষুবরেখা পড়ছেন? জি পড়ছি স্যার, বিষুবরেখা। বিষুবরেখা কি? যে পৃথিবীর মাঝ বরাবর যেটা একটা রেখা কল্পনা করা হয়, এটা কিন্তু মাঝ বরাবর বলতে হচ্ছে এই ইয়ে কেন্দ্র। ভাবে না, উলম্ব ভাবে না, মানে অনুভূমিক ভাবে যে রেখাটা কল্পনা করা হয় পেট বরাবর, ওই রেখাটা হচ্ছে বিষুবরেখা, যেটা নাকি সমান দুই ভাগে পৃথিবীকে উপরে আর নিচে সমান দুই ভাগে ভাগ করে। ঠিক আছে, ওই রেখাটা হচ্ছে বিষুবরেখা। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই বিষুবরেখা উপরে যদি কোনো বস্তু অবস্থিত হয়, তার উপর অভিকর্ষজ বল যে পরিমাণ কাজ করবে, কোন বস্তু যদি মেরু অঞ্চলীয় জায়গায় থাকে, মানে উপরে বা নিচে, তাহলে সেখানে কিন্তু অভিকর্ষজ বল আরো বেশি কাজ করবে। তার কারণ হচ্ছে ওখানে দূরত্ব কম। দূরত্ব কম হলে তো আকর্ষণ বল বেশি হবে, আর দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কমে যাবে। সেই জন্য বলা হচ্ছে পৃথিবীর আকৃতির কারণে জি এর মান পরিবর্তন হয়, ভূপৃষ্ঠ হতে উচ্চতার পরিবর্তনের কারণে। আরেকটা হচ্ছে, মনে করেন আপনি ভূপৃষ্ঠে আছেন, আপনার উপর যে অভিকর্ষজ বল কাজ করবে, আপনি যদি হিমালয় পাহাড়ের উপর উঠে যান, তাহলে সেখানে কিন্তু আপনার উপর
অভিকর্ষ বল একই হবে না, সেখানে আরো কম হবে। এবং এই জন্য ওই যে পাহাড়ের উপরে বা উঁচু জায়গায় উঠতে গেলে কেন আমাদের কষ্ট হয়? এজন্য কষ্ট হয় যে আমরা অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করতে হয়। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে কেন কষ্ট হয়? অভিকর্ষজ বল আপনাকে নিচের দিকে টানতেছে, আপনি উল্টা দিকে উঠতেছেন। সেই কারণে দেখবেন যে পা ধরে যাচ্ছে বা মানে আপনাকে হাঁপাতে হচ্ছে। কারণ আপনি অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করতেছেন। কিন্তু এভাবে উপরে উঠতে, উঠতে যত বেশি উপরে উঠবেন, একসময় আপনাকে খুব হালকা মনে হবে। তার কারণ হচ্ছে আপনার ভর কিন্তু সেখানে আপনি যদি খুব উঁচু পাহাড়ে উঠে আপনার ওজন মাপেন, তখন দেখবেন যে আপনার ওজন একটু কম। ভূপৃষ্ঠ ওজন মাপলে যা পাবেন, একদম খুব উঁচু পাহাড়ের উপর উঠে কিন্তু আপনার ওজন মাপলে দেখবেন যে আপনার মানে ওজন কম। যদি আমার কথা বিশ্বাস না হয়, একটা ওয়েট মেশিন নিয়ে একদম উঁচু পাহাড় যেখানে আছে ওখানে উঠে যাবেন। গিয়ে তারপর আপনি নিচে মেপে উঠবেন, তারপর ওখানে গিয়ে আবার মাপবেন। দেখবেন যে আপনি 200 গ্রাম হইলেও আপনি কম। এবং এটার কারণ হচ্ছে যে ওখানে ওই যে জি এর মান কমে যাচ্ছে, আপনি উপরে উঠে গেছেন। তাহলে উচ্চতার পরিবর্তনের কারণে জি এর মান কমে যায়। কমে যায় বা পরিবর্তন হয়। পৃথিবীর অভ্যন্তরে অবস্থানের কারণে, পৃথিবীর অভ্যন্তরে অবস্থানের কারণে বলতে হয় না, ভূপৃষ্ঠের উপরে তো উঁচু জায়গা আছে, নিচু জায়গা আছে। কেউ যদি একটু ডাউন এরিয়াতে বাস করে, সেখানে কিন্তু সবকিছুর ওজন বেশি হবে, ভারী মনে হবে। কারণ সেখানে জি এর মান বেশি। এখন একটা ব্যাপার আছে। আমি কিন্তু বলছি ভূপৃষ্ঠের ভিতরের দিকে যেতে থাকলে জি এর মান কমতে থাকবে। ওইটারও একটা সীমানা আছে যে কতটুকু পর্যন্ত জি এর মানটা স্ট্যান্ডার্ড কাজ করবে, তারপর কিন্তু সেখানে আবার কমতে থাকবে। তখন আবার ওজন কমে যাবে। মানে এখানে অনেকগুলো ব্যাপার আছে আরকি। তারপর হচ্ছে আহ্নিক গতির কারণে। আহ্নিক গতি, বার্ষিক গতি মনে আছে আপনাদের? ছোট ক্লাসে পড়ছেন। আহ্নিক গতি কোনটা? বলেন তো? আহ্নিক গতি কোনটা? মনে আছে? নাই স্যার। না স্যার। হ্যাঁ, মনে নেই? আচ্ছা, আহ্নিক গতি হলো পৃথিবীর 2টা গতি আছে। একটা হলো ওই যে গ্লোব তো দেখছেন আপনারা নিশ্চয়ই। মানে পৃথিবীটাকে গ্লোবের মধ্যে যদি আপনি ঘুরাই দেন আঙ্গুল দিয়ে, তাহলে সে কি করে? একটা স্টিকের মধ্যে সে ঘুরতে থাকে। এই যে স্টিকের মধ্যে ঘুরতেছে, বা একটা লাঠি মনে করেন। লাঠি যখন দড়িতে টান দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন সে কি করে? ওই যে প্যারেকটার উপরে বসে ঘুরতে থাকে। এই গতিটা হচ্ছে আহ্নিক গতি। আর বার্ষিক গতি হচ্ছে পৃথিবীতে আবার কি করে? সূর্যের চারদিকে ঘুরতে থাকে। আস্তে, আস্তে ঘুরতেছে এবং এই সূর্যকে পুরা একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন, প্রায় ৬ ঘন্টা। মানে অ্যাকচুয়ালি হিসাব প্রায় ৩৬৫ দিন, ২৩ ঘন্টা কিছু মিনিট। তো ৬ ঘন্টাই ধরা হয়। পুরা একবার সূর্যের চারদিকে ঘুরে আসতে। মানে ১ বৎসর। ওই গতিটাকে বলা হয় হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক মানে তো বর্ষ। ওই গতিটা হচ্ছে বার্ষিক গতি। আর নিজ অক্ষের উপরে যে ঘুরতেছে, যে ঘূর্ণনের ফলে দিন-রাত সংঘটিত হয়। নিজ অক্ষের উপর যে ঘুরতেছে, এই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। এখন এই আহ্নিক গতির কারণেও কিন্তু আপনার জি এর মানের পরিবর্তন হতে পারে। এটা কেন? যেমন পৃথিবীতে কিন্তু কিছু, কিছু কান্ট্রি আছে যেখানে মানে রাত্রেবেলাও সূর্য দেখা যায়। এটা আপনারা জানেন? পৃথিবীতে এরকম কয়েকটা দেশ আছে যেখানে রাত্রেবেলা সূর্য দেখা যায়। মানে ওখানে আসলে ১৬-১৭ ঘন্টা বা ২০ ঘন্টার মতো হচ্ছে দিন। আর রাত হচ্ছে খুব কম সময়। এরকম জায়গা কিন্তু আছে পৃথিবীতে। জানি স্যার, কিন্তু মনে আসছে না ঠিক এখন। আচ্ছা। তো এটা আসলে মূলত বিষয়টা হচ্ছে কি, যে এই যে পৃথিবীর আহ্নিক গতি, আহ্নিক গতির কারণে তো দিন-রাত হয়। এখন পৃথিবী যদি সুষমভাবে সূর্য থেকে, পৃথিবী কিন্তু আবার সূর্যের চারদিকে যে ঘুরতেছে, যে হেলান দিয়ে আছে, ওই হেলানটাও কিন্তু একবারে সমান না। একটু মানে কি বলবো? একটু অ্যাঙ্গেলে হেলানো অবস্থা থাকে পৃথিবী, অক্ষের উপর যে আছে। তো এই যে সূর্য থেকে যে দূরত্বটা পৃথিবীর, এই দূরত্বটাও কিন্তু সুষম না। মানে আমি বলতে চাচ্ছি একেবারে বৃত্তাকার ভাবে কিন্তু ঘুরে না। এটাও কিন্তু দেখা গেছে কখনো, কখনো সূর্যের থেকে পৃথিবীর দূরত্বটা একটু কাছাকাছি থাকে, আবার কখনো, কখনো দূরে থাকে। যখন সূর্যের কাছাকাছি
দূরত্বের পৃথিবী থাকে, তখন সূর্যের দিকে মুখ করা দেশগুলোতে হচ্ছে গ্রীষ্মকাল হয়। কারণ সূর্যের কাছাকাছি দূরত্ব থাকে। এজন্য তাপমাত্রা বেশি থাকে। আর যখন দেখা যায় যে পৃথিবী থেকে একটু দূরত্ব বেশি থাকে, মানে সূর্য থেকে দূরত্বটা একটু বেশি থাকে, ওই যে চারদিকে ঘোরার সময়, তখন সূর্যের দিকে মুখ করা দেশগুলা শীতকাল থাকে। কারণ সূর্যের আলোটা কম পায়। এবং এই অবস্থানগুলাকে ৪ টা ভাগে ভাগ করা হয়। ওগুলো অবশ্য সব ভূগোলের ব্যাপার। তারপর একটু বলেই ফেলি। আহ্নিক গতির কথা যেহেতু আসছে। মানে ৪ টা ভাগ কি? ২১শে মার্চ একটা পয়েন্ট। তারপর হচ্ছে ২১শে জুন আরেকটা পয়েন্ট। তারপর হচ্ছে আ ২২শে জুন। তারপর ২৩শে সেপ্টেম্বর একটা পয়েন্ট। তারপর হচ্ছে ২২শে ডিসেম্বর। এই ৪ টা পয়েন্ট। ২১শে মার্চ, ২১শে জুন, ২৩শে সেপ্টেম্বর, ২২শে ডিসেম্বর। এখন ২১শে মার্চ আর ২৩শে সেপ্টেম্বর এই ২ তারিখে পৃথিবীতে দিন-রাত সমান হয়। একদম দিন যত ঘন্টা, রাতও তত ঘন্টা। এখন একটা ব্যাপার আছে যে দিন-রাত সমান হয়, কোন দেশগুলোর দিন-রাত সমান হয়? এই বিশ যদিও ২৫শে ডিসেম্বর পালন করা হয়, অ্যাকচুয়ালি এটা ২৫ না, এটা ২২শে ডিসেম্বর। ২২শে ডিসেম্বর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ২২শে ডিসেম্বরে যারা উত্তর গোলার্ধে বাস করে, এদের আসলে দিন বড় থাকে না। এদের সবচেয়ে ছোট দিন। আমরা উত্তর গোলার্ধে বাস করি ২২শে ডিসেম্বরে, তখন কিন্তু আমাদের দিন সবচাইতে, ওই দিন হচ্ছে সবচাইতে ছোট। এটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যারা থাকে, ওরা দক্ষিণ গোলার্ধে, ওই দিন হচ্ছে ওদের জন্য বড় দিন। বা যদিও এটা ওয়ার্লড ওয়াইড পালন করা হয়, ওটা হচ্ছে মানে রিলিজিয়াস ইস্যু। যাক, ওদিকে আমি যাই না। তো মূলত এই যে আহ্নিক গতি বোঝাতে গিয়ে এগুলো বললাম কেন? আহ্নিক গতির কারণে, তার মানে কি? আহ্নিক গতির কারণে দেখা যায়, এই যে কথাগুলো বললাম, এটার একটা কারণ হলো এই যে আহ্নিক গতির কারণে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে পুরো পৃথিবীতে সব দেশে কিন্তু ডিসটেন্সটা সমান থাকে না। কারণ পৃথিবীতে একটা হেলানো অবস্থায় আছে। এবং এই কারণে আহ্নিক গতির কারণে কিন্তু জি এর মানেরও পরিবর্তন হবে। তো এই হচ্ছে কারণগুলা। তো এই কারণগুলো থেকে আমরা দেখতেছি অবশ্যই জি এর মান অলওয়েজ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অলওয়েজ বলতে আমি বলতে চাচ্ছি সব স্থানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না। এটা অনলি ভূপৃষ্ঠেই হবে। ভূপৃষ্ঠ থেকে উপরে এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরে জি এর মান পরিবর্তিত হবে। মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, নিউটনের যে একটু সীমাবদ্ধতা, এটা। মানে এই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে নিউটনের সূত্র অনুসারে একটু সীমাবদ্ধতা আছে। এই যে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে অভিসরণের মান সবচেয়ে বেশি।
এবং ওই মানটা হচ্ছে 9.83217 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এখানে দুইটা আমি দিলাম। একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে জি এর স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আমরা দেখেছি বড় জি বড় এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন ভূপৃষ্ঠে ওই সূত্রটা, কিন্তু আপনি যদি ভূপৃষ্ঠ থেকে উপরে সে 120 মিটার উপরে আছেন, তখন সূত্রটা কি হবে? তখন হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এস হোল স্কয়ার। এই এসটা কি? এসটা হচ্ছে আপনি ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছেন, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ তো হচ্ছে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, তার সাথে যোগ করতে হবে আপনি ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছেন, তারপরে এটাকে হোল স্কয়ার করবেন, মানে আর এর জায়গায় আর প্লাস এস হোল স্কয়ার হবে। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে থাকলে। আর ভূপৃষ্ঠ থেকে নিচে থাকলে তখন হবে ওই যে আর মাইনাস এস, অথবা আপনি ভূপৃষ্ঠ থেকে কত নিচে আছেন ওটা হচ্ছে এস এর মান, আর মাইনাস এস হোল স্কয়ার। তাহলে কিন্তু আপনি সেখানে জি এর মানটা কত, ওই যে একটু আগে আমি বলছি যে ভূপৃষ্ঠ থেকে উপরে অথবা নিচে জি এর মানটা কত হবে সেটা কিভাবে পাবো, সেটা হচ্ছে এই দুইটা ফর্মুলাতে আপনি বের করতে পারবেন যে জি এর মানটা কত হবে। তো ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে পার্থক্য কি, এগুলো অলরেডি আমি কিন্তু বলে ফেলছি। যে ত্বরণ যেটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপস্থিত কোনো চলমান বা গতিশীল বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ, সেটা হচ্ছে ত্বরণ। আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত অন্য কোনো বস্তু অভিকর্ষজ বলের প্রভাবে, যদি বা পড়ন্ত বস্তু অভিকর্ষজ বলের প্রভাবে তার যে ত্বরণ, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন আসি আমরা মহাকর্ষীয় বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। মহাবিশ্বের মধ্যবর্তী যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষীয় বল। আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তখন এই বলকে অভিকর্ষজ বল বলে। এতক্ষণ অলরেডি এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন ওই যে যে সূত্রটা আমি বারবার ওখানে বলেছিলাম ম্যাথমেটিক্যালি, নিউটনের সূত্রটা এটাই, এই যে এফ সমানুপাতিক দুইটা বস্তুর ভর হচ্ছে m1 m2, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে f সমানুপাতিক m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। তার পরের লাইনটা যেটা, যে f ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখানে gটা কেন আসছে? gটা আসছে সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে সমান চিহ্ন করছে, এবং এখানে একটা ধ্রুবক, যেটা গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয় বা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, এটা হচ্ছে জি, এবং জি এর একটা স্ট্যান্ডার্ড মান থাকে। এই মানটা হচ্ছে যে নিচে একদম নিচে আমি দিয়ে দিয়েছি 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটাই হচ্ছে এই যে বড় হাতের জি, যেটা বড় হাতের জি এর মান। তার মানে এই এফ এর মান আমরা যে কোনো পৃথিবীর উপস্থিত যে কোনো দুটার বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি জানা থাকে এবং তাদের যদি ভর জানা থাকে, তাহলে আমরা তাদের মধ্যবর্তী আকর্ষণ বল সহজেই বের করে ফেলতে পারবো এই সূত্র দিয়ে। জাস্ট ওখানে দুটার ভর m1 m2 বসাবো মান, তাদের মধ্যবর্তী দূরত্বটা বসাবো d এর মান, আর জি তো স্ট্যান্ডার্ড মান আছেই, বাস এগুলো বসে হিসাব করলেই আমরা তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বা বলটা পেয়ে যাব। মানে মধ্যবর্তী আকর্ষণ বল বলতে এটাই হচ্ছে মহাকর্ষীয় বল, পেয়ে যাব। এখন মহাকর্ষ বলের বৈশিষ্ট্য কি? মহাকর্ষ বল অতি দুর্বল ধরনের। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বল রূপেই দেখা যায়। মাধ্যমের পরিবর্তন বা অন্য কোনো বস্তুর নিকট নিউটনের মহাকর্ষ বলের সমীকরণ অভিন্ন থাকে। মানে এখানে বলা হচ্ছে যে আপনার মাধ্যম যাই হোক না কেন, অর্থাৎ মাধ্যম বলতে যদি এমন হয় যে মাঝখানে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা মানে হচ্ছে বাতাস আছে, অথবা মাঝখানে ওয়াল আছে, ওয়ালের এই পাশে একটা বস্তু অপর পাশে আরেকটা বস্তু, এ ধরনের মাধ্যমের মাঝখানের যে অবস্থা আর কি, মাধ্যমের পরিবর্তন যদি হয়, কিংবা অন্য কোনো বস্তুর মানে বস্তুর যদি পরিবর্তন হয়, সেইটা বলা হচ্ছে নিউটনের মহাকর্ষ বলের সমীকরণ অভিন্ন আছে। মানে ওই সমীকরণটা এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, এই সূত্রটা চেঞ্জ হবে না, ওই একই সূত্র হবে, বাট মান কিন্তু সেম পাওয়া যাবে না। মানে মধ্যবর্তী যে আকর্ষণ বল, এই বলটা কিন্তু সেম পাওয়া যাবে না মাধ্যমে যদি পরিবর্তন হয়। অর্থাৎ সেখানে যদি এমন হয় যে মাঝখানে ভ্যাকুয়াম, বাতাসও নাই, তাহলে কিন্তু আকর্ষণ বল এক ধরনের আসবে। আর যদি মাঝখানের মাধ্যমটা কোন কঠিন পদার্থ হয়, তাহলে এক ধরনের আসবে, বায়বীয় পদার্থ হলে এক ধরনের আসবে, তরল পদার্থ হলে আরো ধরনের আসবে। এটা চেঞ্জেবল, বাট ফর্মুলাটা চেঞ্জেবল না, এই কথাটা বলা হচ্ছে।
আজকের আলোচনার বিষয় মোটামুটি শেষ। তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই। মনে হয় প্রশ্ন নাই। প্রশ্ন না থাকলে তো শেষ করতেই হবে। তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।